ভোরে আগে ঘুম ভাঙল হোসেনের। কুবেরকে সেই ডেকে তুলল। চোখ মেলেই কুবেরের কেন যে হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরে গেল। কি হয়েছে? বিপদ কিসের? কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করেছিল। এক দফা চোখ মিটমিট করে কুবের আশ্বস্ত হলো। হোসেন মিয়াকে খাতির করে বলল, যান নাকি মিয়া ভাই, খিদায় কাতর হয়েছেন সন্দেহ করি, রাইতে কিছু খান তো নাই, এক কাম করেন, 2 গোড়া আম কাইয়া যান। প্রত্যুষে ঘুম ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসতে পারে। খাওয়ানোর কথা থো কবির ভাই, বাড়িতে গিয়া খামো। একটা প্রকাণ্ড হাই তুলে বিড়ি ধরিয়ে হোসেন উঠল। ঘুমন্ত গোপীর দিকে এক নজর চেয়ে জিজ্ঞাসা করল, মাইয়ার বয়স কত কবির ভাই? 9 সন্দেহ কইরা থুইছি। বিয়া দিবা না মাইয়ার? দিমু, কেরমে কেরমে দিমু। পকেট থেকে হোসেন ব্যাগটা বের করে খুলল। দেখে পাংশু হয়ে গেল কুবেরের মুখ। কিন্তু না, টাকা পয়সা গুনে দেখবার জন্য হোসেন ব্যাগ বের করেনি। একটা সিকি বেছে নিয়ে সে কুবেরের হাতে দিল। বলল, বাচ্চাগো খাবার কিনা দিও কবির ভাই, বলে ব্যাগটা আবার পকেটে রেখে দিল। কুবের আত্মসংবরণ করল তৎক্ষণাৎ। যে বিপদ ঘটল না তার জন্য আর কেন বুক কাঁপবে, মুখ শুকনো দেখাবে? খুশিতে বেসামাল হয়ে সে জিজ্ঞাসাই করে বসল, ব্যাগটা নতুন দেখি, মেলায় কিনছেন মুসিকাইল? হোসেন মিয়া বলল, কথা বলতে বলতে দুজনে বাইরে এসে দাঁড়ালো। এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ অস্বাভাবিক থমথমে। হোসেন একবার মুখ তুলে আকাশের দিকে তাকালো। ইয়া আল্লাহ, নামানো আকাশের তলে কি দিনা এই পৃথিবী! ভিজে চুপসিয়ে চারিদিকে সকাতার হয়ে আছে। হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল। জীবনে ভিন্ন অবস্থায় পড়লে হয়তো সে কয়েকটা গীতিকা রচনা করত। তার মধ্যে দুটো একটা মুখে মুখে প্রচার হয়ে স্থান পেত শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে। মাঠে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠানের গীত হয়ে হয়ে ভনিতায় হোসেনের নাম দূর দূরান্তরে ছড়িয়ে পড়ত। লোকে বলতো, হোসেন ফকির। চল কেতুপুরে দেওয়ান ফকির হোসেন সাহাবের দরগায় চিরাগ জ্বালি। হোসেন বুঝি কুবেরকে একেবারে ভুলে যায়। অনেক দিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরে আতপেটা খেয়ে জলে কাদায় সে যখন দিন কাটাতো, সকাল সন্ধ্যায় তখন মনে তার ভেসে আসতো গানের চরণ। ফুটো চালার নিচে ময়লা চাটাইয়ের বিছানায় উদরে উপবাস নিয়ে তেমনি ভাবে কাল রাতটা কাটিয়ে আজ আবার হোসেনের মনে গান ভেসে আসছে। কুবের, গাহান বানবার পারো? আমি পারতাম না, আমাগর জুগাইলা পারে। মুখে মুখে ছড়া বাইন্ধা দেয়, আমি বাইনবার পারি। কন কি মিয়া ভাই? হোসেন এখন লাজুক। সে এদিক ওদিক তাকায়, ঘন ঘন দাড়িতে হাত বুলিয়ে কুবেরের কাছে অপরাধীর মতো বাহাসে। লোকটার আদি অন্ত পাওয়া ভার। তারপর হোসেন বলে, মাধুম শুনবা? কুবের বলে, খন মিয়া ভাই খন। একটু চুপ করে থেকে হোসেন সুর করে বলতে আরম্ভ করে, আধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থো, বন্ধু কত ঘুমাইবা, বাঁয়ে বিবি ডাইনে পোলা আকাল ফসল রো, মিয়া কত ঘুমাইবা, মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি, উঠা দেখবা না, আলা করেন ঘরের চালা কেডা চুপি চুপি, দিশা রাখবা না, তোমার লাইগা হাওয়ার দিয়া বাইয়া সেরাগ নাও, দিল জাগানি আলেন জিনি, মিয়া সিরা মেঘের বাদাম তুল্লা বন্ধু কনে যাও, জিগায় তারে খাঁসার ছিড়িয়া, নিদ ভাঙে না দিল জাগে না, বিবির বুকের শির, পাড়ি দিবার সময় গেল মাঝি তবু থির,
মাঝি কত ঘুমাইবা? কুবের অভিভূত হয়ে বলল, মুখে মুখে বানাইলেন মিয়া ভাই। হোসলি না পারি কি? হোসেন মিয়া আর দাঁড়াল না। দুপুরবেলা ঘরের চালের জন্য শন আনতে গিয়ে কুবের শুনল সে বিদেশে গিয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না, কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না। কুবেরের জন্য শন সে রেখে গিয়েছে। গোপীর বয়স 11, কুবের মেয়ের বয়স 1 বছর ভাড়ায় আর 1 বছর হাতে রেখে বলে 9। 9 বছর বয়সে যে মেয়ের 11 বছরের বাড়, বিয়ের বাজারে তার দাম আছে। গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম থেকে বোনের তত্ত্ব নেবার ছলে আসা যাওয়া শুরু করেছে। সোজাসুজি কথা সে এখনো পারেনি। আলাপ আলোচনার মাঝখানে বাঁকা বাঁকা প্রশ্ন করে কুবের কি রকম দর হাঁকবে জানবার চেষ্টা করেছে। স্পষ্ট করে কুবেরও এখনো পর্যন্ত কিছু বলেনি। কথা উঠলে বহুক্ষণ ধরে মেয়ের প্রশংসা কীর্তন করে শুধু একটু আভাস দিয়েছে 2 কুড়ি 3 কুড়ি টাকার। বুদ্ধি থাকে যুগল আন্দাজ করে নিক। গণেশের আত্মীয় বলে টাকার বিষয়ে কুবের তাকে খাতির করবে না। যুগল সম্ভবত তা টের পেয়েছে, তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হবার প্রতীক্ষায় আছে। হাতে তখন কিরকম টাকা জমে দেখে কথা পারবে। কুবের বোঝে নাকি সকলের গোপন মতলব সে চোখের পলকে আঁচ করে ফেলে। মানুষ মন্দ নয় যুগল, এতকাল অবস্থা খুব খারাপ ছিল, তাই 32 বছর বয়স অবধি বিয়ে করতে পারেনি। নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করেছে। উন্নতির জন্য তার প্রশংসনীয় প্রয়াসের কথা কারো অবেদিত নয়। দুটো একটা করে কতকাল ধরে কত কষ্টে সে কিছু টাকা জমিয়েছিল। তারপর গণেশের কাছে বোনের বিয়ে দিয়ে পেয়েছিল 23 টাকা। সকলে ভেবেছিল এবার যুগল বিয়ে করবে। বিয়ের জন্য ছাড়া অত কষ্টে টাকা জমায় কে? কিন্তু যুগল তা করেনি। সমস্ত জমানো টাকা দিয়ে একটা বড় নৌকো কিনে সকলকে সে অবাক করে দিয়েছিল। 200 টাকা সে নৌকোর দাম, সুতরাং টাকা সে কম জমায়নি। ইচ্ছা করলে ওই টাকায় সে 3-3টে বিয়ে করতে পারত। অন্তত একটা বিয়ে করে বাকি টাকায় একটা ছোটখাটো নৌকো কিনতে কোনো বাধাই ছিল না। তার বদলে উপার্জনের এই স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভেঙে সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিল তার তারিফ করতেই হয়। দেখো, 1 বছরে যুগলের ভাঙা ঘর নতুন হয়েছে, শীর্ণ দেহে মাংস লেগেছে। বিয়ের জন্য টাকাও সে আবার জমিয়ে ফেলতে পেরেছে কিনা কে জানে। জাহাজ ঘাটে অত বড় নৌকার না চাইতে ভাড়া হয়। রেলে ও জাহাজ ঘাটে আসে কত মানুষ ও কত মাল গ্রামে যায়। একটা বাণিজ্য দ্রব্যের মরশুমের সময় কত মহাজন গ্রামে গ্রামে দাদন দেওয়া মাল সংগ্রহের জন্য ছড়া দরে অসংখ্য নৌকো ভাড়া নেয়। আর শুধু ভাড়া তো নয়, উপরি আয়ও কি কম। ধানের বোঝাই নিয়ে একদিনের পথ পাড়ি দেবার সময় 10-20 সের ধান নৌকোর গোপন ফাঁকে ফোকরে লুকিয়ে ফেলবার সুযোগ মেলে ঢের। কেবল ধান নয়, মটর, কলাই, হলুদ, লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরে যুগল অমন কত এনেছে। উন্নতি সে আরো করবে, কারণ অবস্থার পরিবর্তনের সঙ্গে কোনো বিষয়ে তার এতটুকু শিথিলতা আসেনি। এখনো সে আগের মতোই কৃপণ। আকুর টাকুরের মাঝি সমাজে আজ সে একজন মাতব্বর লোক। একদিন সেই যে গ্রামের মোড়ল হয়ে দাঁড়াবে কেউ তাতে সন্দেহ করে না। মালার ইচ্ছে বিয়েটা তাড়াতাড়ি চুকে যায় গোপীর। এত বয়স হলো আর কতকাল বয়স ভাঁড়িয়ে মেয়েকে কুপের ঘরে রাখবে? লোকে যে ইতিমধ্যেই নিন্দা আরম্ভ করে দিয়েছে। স্বামীকে মালা তাগিদ দিয়ে বলে, আগো চুকাইলানি কিছু কয়? কুবের তাকে চোখ ঠারিয়ে বলে, কয় না? কি কয়? তা শূন্য তোর কাম কি? মাইয়া লোক সুপ মাইরা থাক। পোলা বিয়ানের লাইগা পৃথিবীতে আইছস। বিয়া পোলা যত পারস রাও করস কে রে? মালার আগে বই কি গাও জ্বালাইন না কথা দেহি খইর পাড়া ফোটে। মায়নি মুখে মধু দিছে লাতুড়ে। গোসা হইলে মারুম গোপীর মা। মারবা নাকি?
হাগো, মারো মারো, না যদি মারো লখার মাথা খাইবা। কুবের ঝিমাতে ঝিমাতে নিদ্রাকাতর চোখে স্ত্রীর দিকে তাকায়। হ। ছেলে কোলে রোগা বউটিকে তার রাজরানীর মতো দেখাচ্ছে বটে। কে জানে রাজরানী দেখতে কেমন। ছেলেটাও যেন ফর্সাই হয়েছে মনে হয়। এমনি বয়সে লখা আর চণ্ডী যেমন তামাটে লাল রঙের ছিল সেরকম নয়। আতুরে যতদিন ছিল কুবের বিশ্বাস করেনি। এখন তার মনে সন্দেহ আসছে যে ছেলেটা সত্যি সত্যি খুব ফর্সা হবে। মালার রং কালো নয়, তামাটে। মাঝে মাঝে তাকে বাবুদের বাড়ির মেয়েদের মতোই ফর্সা দেখায়। জেলে পাড়ার কোনো স্ত্রীলোকের গায়ে এমন চামড়া নেই। একটা পা যদি ওর হাঁটুর কাছ থেকে ধুমড়ে বেঁকে না যেত, কুবেরের ঘরে ও পায়ের ধুলো ঝাড়তেও আসতো না। কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি ফর্সা হয়েছে। আরো কিছু বড় হলে বিবর্ণ হয়ে এসে শেষ পর্যন্ত রং হয়তো ওর মালার মতোই দাঁড়াবে। তাই যেন দাঁড়ায়, কুবের তাই চায়। যতই সে শান্ত ও সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের বিশ্রী ইঙ্গিতে গা জ্বালা করে বইকে। মালার দিকে চেয়ে কখনো মনে ঘনিয়ে আসে বইকি একটা বিতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ। কুবেরের দৃষ্টি আরো ঘোলাটে হয়ে আসে। এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহে আকাশে মেঘের এক মুহূর্তের বিশ্রাম নেই। পরপর কয় রাত্রি অবিরত জলে ভিজে কুবেরের আবার জ্বর বোধ করছে। অনেকক্ষণ নীরবে কেটে গেছে, তবু থেমে যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করতে কোনো রকম ভূমিকার দরকার হয় না। এইমাত্র রাগারাগি হয়ে গিয়েছে। কে বলল? কত শান্ত ও মোলায়েম কুবেরের গলার স্বর। স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা। মালার গলাতেও এতটুকু ঝাঁঝ নেই। কয় না কেন? গোপীরে নিব না? গনসা কয় নিব, যুগাইলা কিছু কয় না। উদিন আমারে জিগায় খোঁড়ার মাইয়ানি খোঁড়া হয়। তুমি কি কইলা? আমি কইলাম তুই বলদ যুগাইলা খোঁড়ানি ব্যারাম যে মার থাকলি মাইয়া পাইব। আমাগর গোপীর চলন পরীর পাড়া। জাননি গোপীর মা, ঘনশ্যামরে এক বিষম বৃত্তান্ত কয়। নকইলা গিয়া গিয়া যুগাইলার নাকি মন ভাঙে। বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া আহে। যুগাইলা যান 2-10টা মাইয়ার খবর না নিয়া গোপীরে নিব না সন্দেহ করি গোপর মা। বলিয়া কুবের যেন ঘুমিয়ে পড়ে, কিন্তু মালা তাকে চেনে, সে প্রত্যাশা করে থাকে। জাননি গোপীর মা আর এক বৃত্তান্ত? রাসু গোপীরে নিব কয়। মালা বিস্মিত হয় না, শুধু বলে সালসুলা নাই। সাই দিয়ে কুবের বোধ হয় এবার সত্যি ঘুমিয়ে পড়ে। কারণ অনেকক্ষণ অপেক্ষা করেও মালা আর তার কোনো মন্তব্য শুনতে পায় না। বসে বসে ছেলেকে সে স্তন দেয়। রোয়াকের ওদিকে রান্নার জায়গায় বসে পিসি গোপীর মাথার উকুন বাচ্ছে। সারা রাত উকুনের কামড়ে মেয়েটা মাথা চুলকে সারা হয়। লখা ও চণ্ডী হয় ডাঙ্গুলি খেলতে গিয়েছে, আর না হয় কোথাও বড়শি ফেলে ধরছে পুঁটি মাছ। যেখানেই ওরা থাক আর যাই করুক, জলে ভিজে জ্বরে পড়বে না, জলে ডুবে মরবেও না, সে ভয় মালার নেই। সে কেবল ভেবে মরে মারামারি করে ছেলে দুটো কোন দিন না খুন হয়ে আসে। পঙ্গু বলে বাইরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামের এমনি এক ভাঙা কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণস্বরূপ এই ভাঙা পাটি নিয়ে সে জন্মেছিল। বড় হয়েছিল বাড়ির মধ্যে, লাঠিতে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে। বাড়ির অদূরে রাম গোয়ালার গোয়াল ঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তার কষ্টকর গতিবিধির সীমা। পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটার তলে খেলা করত আর করত মারামারি। বড় ছেলেরা ছোট ছোট ছেলেদের মেরে আর কিছু রাখত না। অনেক সময় এইসব মারামারির শেষ ফলটা গড়াতো বয়স্কদের মধ্যে। পাড়ায় মহামারী কাণ্ড বেঁধে যেত। দূরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে মালা মজা দেখত, বড় ভয় করত তার। অন্য ছেলে মার খেলে সে কিছুই করত না, কিন্তু যেদিন সকলে মিলে তার ছোট ভাই দুটোকে পিটাতে আরম্ভ করত, সেদিন সে খুলত মুখ। তার বাঁশির মতো সরু গলা শোনা যেত পাড়ার সর্বত্র।
সকলে ছুটে আসতো। তার আগেই মালাকে কিন্তু দিতে হতো ভ্রাতৃপ্রেমের মূল্য। ভাইয়ের বদলে ছেঁচা খেত সে। একজন একটা ধাক্কা দিলেই সে মাটিতে পড়ে যেত। তখন 4-5 জনে মিলে ধরাধরি করে তুলে তাকে ফেলে দিত গোয়ালার গোয়াল ঘরের পিছনের গোবর কাদায়।